মাধ্যমে পানিগুলো পাতায় গিয়ে পৌঁছায় এবং পাতায় পানি যাওয়ার পরে এখানে খাদ্য তৈরি হওয়ার পরে আবার কি করে ফ্লোয়েমের মাধ্যমে এই উদ্ভিদের সম্পূর্ণ উদ্ভিদে এই পানিটাকে সরবরাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে বায়োলজি থেকে পানি ও খনিজ লবণ শোষণ সম্পর্কে পড়াবো। আশা করি সবাই সংযুক্ত থাকবে। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। তো পানি শোষণ এবং খনিজ লবণ শোষণ উদ্ভিদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ উপাদান। তো এই উপাদানগুলো উদ্ভিদ কিভাবে মাটি থেকে শোষণ করে তার পাতায় পৌঁছায় এবং পাতায় কিভাবে খাদ্য তৈরি করে পুরো উদ্ভিদে সরবরাহ করে এই সম্পর্কে আজকে তোমাদের সামনে বুঝাবো। তো আশা করি সবাই ক্লাসটি দেখবে। তো প্রথমে দেখো যে আমরা জানি যে পানি উদ্ভিদের জন্য বা যে কোনো জীবের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই পানিগুলো উদ্ভিদ কোথা থেকে পেয়ে থাকে? মাটি থেকে পেয়ে থাকে। তো মাটি থেকে এই পানি এবং তার সাথে খনিজ লবণগুলো কিভাবে পরিবাহিত হয় সে সম্পর্কে চলচ্চিত্রের সাহায্যে আমরা দেখব। তাহলে মনে করো এই উদ্ভিদের একটা মূলরম, এই উদ্ভিদের মূলরম, এই মূলরমের এখানে মাটির মধ্যে কি আছে? অসংখ্য পানির কণা আছে। এই মাটির কণার মধ্যে অসংখ্য পানি আছে। ধরলাম এই যে বলগুলো হচ্ছে মাটির কণা, আর এই যে ফোটা ফোটা যে অংশগুলো এগুলো ধরলাম পানির কণা। তো এখান থেকে কি হয়? এই যে এখানে যে অংশটা আছে একে বলা হয় কি? এন্ডোডার্মিস। তো এই অংশ থেকে পানিগুলো কোথায় যায়? এখানে কর্টেক্স থাকে, অসংখ্য কর্টেক্স, এগুলোকে বলা হয় কর্টেক্স। আগে চিত্র আঁকি, তারপরে চিহ্নিতকরণ করব। তাহলে দেখো এই যে অসংখ্য পানির কণাগুলো কিভাবে মূলরমের মাধ্যমে এই এপিডার্মিস থেকে এন্ডোডার্মিস কর্টেক্সে পৌঁছায় এবং কর্টেক্স থেকে এন্ডোডার্মিসের দিকে পৌঁছায়। তো এখান থেকে তারপরে কি করে? এখানে পানির পর্দা তৈরি করে, এখানে পানির চক্র হিসাবে তৈরি করে এবং তারপরে জাইলেম দিয়ে ফ্লোয়েমের মাধ্যমে গিয়ে পৌঁছায়। তাহলে এইভাবে পানিগুলো পাতায় পৌঁছায়। তাহলে দেখো প্রথমে এই যে মূলরম, এই মূলরম থেকে এর বাইরে আবার প্রধানগুলির সাথে অসংখ্য মূলরম আছে। তো এই মূলরমের মাধ্যমে পানি কি করে? এই যে এগুলো হচ্ছে মাটির কণা, আমরা চিহ্নিত করি কোনটা কি? মাটির কণা। আর এই যে ভিতরে আছে কি? পানির কণা। তো এই যে মূলরম, এই মূলরম থেকে পানিগুলো কি করে? অবিস্প্রবণ প্রক্রিয়া এবং ব্যাপন প্রক্রিয়া। আমরা জানি যে উদ্ভিদের মধ্যে কি ঘটে? প্রস্বেদন ঘটে। এই প্রস্বেদনের ফলে উদ্ভিদের পাতায় যে পানিটা হারিয়ে যায়, এই পানির পৃষ্ঠটানের মাধ্যমে আস্তে আস্তে দেখা যায় এই পাতা থেকে কাণ্ড, কাণ্ড থেকে তারপরে মূলরম পর্যন্ত এই পানির ঘাটতি হয়ে যায়। তাহলে আমরা যদি পাশে আরেকটা চিত্র দেখি, যে এই ধরলাম আমি একটা উদ্ভিদ, এই উদ্ভিদে এই পাতায় সম্পূর্ণ গাছ আঁকলাম না, এই পাতা আঁকলাম এবং ধরো এখানে তার মূলরম এবং এই মূলের নিচের দিকে এদিকে আছে অসংখ্য মাটি আছে এবং পানির কণা আছে। এখন যদি খেয়াল করো যে যখন প্রস্বেদন ঘটে, প্রস্বেদনের ফলে কি হয়? ধরলাম পাতার এই অংশ থেকে পানি বেরিয়ে গেছে, এই পানি পাতার অংশ থেকে বেরিয়ে গেছে। তাহলে বেরিয়ে যাওয়ার পরে এই পাতার এখানে কি হয়? ঘাটতি হয়। তো ঘাটতি হতে হতে এভাবে এই পৃষ্ঠ টানের মাধ্যমে নিচ থেকে এই মূলরম পর্যন্ত কি হয়? এই পানির ঘাটতি হয়। তো এখান থেকে যদি মূলে পানির ঘাটতি ঘটে, ঘাটতি হওয়ার কারণে দেখা যায় আবার কি হয়? উদ্ভিদের তার যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি যে সূর্যের আলোর সহায়তায় যখন পাতায় সূর্যের আলো পড়ে গেলে কি হয়? এই পানি অণু ভেঙে যায়, ভেঙে গিয়ে খাদ্য তৈরি করার সময়, শর্করা জাতীয় খাদ্য তৈরি করার সময় এইখান থেকে মাটি থেকে কি নিতে হয়? পানি নিতে হয় এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড
এর বিক্রিয়ার মাধ্যমে কি করে খাদ্য তৈরি করে উদ্ভিদ। তো এই খাদ্য তৈরি করার সময় এবং এই যে প্রস্থান প্রক্রিয়ায় যখন পানিটা বেরিয়ে যায়, বেরিয়ে গেলে পাতার যে অংশ থেকে পানি বেরিয়ে হয়ে গেছে ওইখানে কি হয়, এটা ঘাটতি হয়ে যায়। এই ঘাটতির ফলে এই ঘাটতিটা আস্তে আস্তে দেখা যায় একবারে তার মূলরম পর্যন্ত ঘাটতি হয়ে যায়, যার ফলে কি হয় এই বীজ থেকে আবার পানির প্রয়োজন হয়ে পড়ে। তো তার ফলে কি করে উদ্ভিদ তার দুই প্রক্রিয়া, একটা হচ্ছে এখানে ব্যাপন প্রক্রিয়ায়, যে ব্যাপন চাপের ফলে কি হয় নিম্ন ঘনমাত্রা থেকে অধিক ঘনমাত্রার দিকে পানিটা ধাবিত হয়ে যায়, এবং অভিস্রবণ প্রক্রিয়ায়, অভিস্রবণ বলতে আমরা কি বুঝি যে একটা সিলেক্টিভ মেমব্রেন যে পর্দা দিয়ে শুধু পানি পরিবাহিত হতে পারে, তাহলে এখানে অভিস্রবণ প্রক্রিয়ায় এই যে মূলরম আছে এই মূলরম ভেদ করে পানিগুলো কোথায় পৌঁছায়, এই প্রধান মূলের দিকে পৌঁছায়। তো এখানে এপিডার্মিসে পৌঁছানোর পরে এই পানির কণাগুলো কোথায় যায়, এই কর্টেক্সে যায়। তাহলে এটা হচ্ছে কি এপিডার্মিস, এই এপিডার্মিস হয়ে এই পানির কণাগুলো যায় কর্টেক্সে, তাহলে এগুলোকে বলা হয় কি কর্টেক্স, কর্টেক্স বলা হয়। ঠিক আছে, তাহলে এই এপিডার্মিস থেকে কর্টেক্সে যায়, এক কর্টেক্স থেকে আরেক কর্টেক্সে যায়, তারপরে যায় এখানে এন্ডোডার্মিসে গিয়ে পৌঁছায়, এন্ডোডার্মিস। তো এই এন্ডোডার্মিসে যে পৌঁছানোর পরে এই পানিগুলো এখানে জমা হতে থাকে। তো পানি জমা হয়ে তারপরে প্রথমে যায়, মনে রাখতে হবে যে পানির যে অণুগুলো এগুলো যায় জাইলেমের মাধ্যমে। হ্যাঁ, তো এখানে জাইলেমের মাধ্যমে এই পানির অণুগুলো জাইলেম, হ্যাঁ জাইলেমের টিস্যুর মাধ্যমে এই পানিগুলো কোথায় পৌঁছায়, পাতায় গিয়ে পৌঁছায়। পরবর্তীতে কি করে এই পাতার মধ্যে খাদ্য তৈরি করার পরে আবার এই পানি বাহিত হয়ে পুনরায় আবার সম্পূর্ণ উদ্ভিদের মধ্যে পানিটাকে সরবরাহ করে। তাহলে আমরা এটা কি লিখবো, চিত্র উদ্ভিদের পানি পরিশোষণ, পানি পরিশোষণ। তাহলে উদ্ভিদ কি করে এই মূলরমের মাধ্যমে পানিকে পরিশোধিত করে। হ্যাঁ, পাতায় গিয়ে পৌঁছায়, পাতায় পৌঁছানোর পরে পাতায় খাদ্য তৈরি করে, তারপরে আবার প্রথম মনে রাখতে হবে যে জাইলেমের মাধ্যমে যায়, মূলরম থেকে জাইলেম, এই জাইলেমের মাধ্যমে পানি মূল থেকে পাতায় পৌঁছায়। আর ফ্লোয়েমের মাধ্যমে, ফ্লোয়েম, এই ফ্লোয়েমের মাধ্যমে পাতায় যে তৈরিকৃত খাদ্য এই খাদ্যগুলো উদ্ভিদে সরবরাহ করে। তাহলে আমরা কি জানলাম যে জাইলেমের মাধ্যমে পানিগুলো কি করে, এই জাইলেমের মাধ্যমে পানিগুলো পাতায় গিয়ে পৌঁছায়, এবং পাতায় পানি যাওয়ার পরে এখানে খাদ্য তৈরি হওয়ার পরে আবার কি করে ফ্লোয়েমের মাধ্যমে এই উদ্ভিদের সম্পূর্ণ উদ্ভিদে এই পানিটাকে সরবরাহ করে। তাহলে এটা আমরা পানি পরিশোষণ বুঝলাম। এবং এখানে খনিজ লবণ পরিশোধিত হয়। তো এখানে মনে রাখতে হবে যে খনিজ লবণগুলো পানির সাথে দুই ধরনের পরিশোষণ ঘটে, এখানে সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণ হয়ে থাকে। তো নিষ্ক্রিয় পরিশোষণ কিভাবে হয়, এই যে মাটির কণার মধ্যে বিভিন্ন ধরনের আয়ন রূপে যায়। তাহলে এখানে মাটির মধ্যে ক্যালসিয়াম আয়ন, তারপরে সোডিয়াম আয়ন, তারপরে ক্লোরাইড আয়ন, হ্যাঁ এগুলো থাকে, পটাশিয়াম আয়ন, এই আয়নগুলো থাকে। তো এই আয়ন রূপে কি করে এই পানির সাথে নিষ্ক্রিয় পরিশোষণে এই উদ্ভিদ তার পানির সাথে এই খনিজ লবণগুলো পাতায় গিয়ে পৌঁছায়। আর সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে এটা হচ্ছে লুন্ডিবন মতবাদ এবং সাইক্লোন পাম মতবাদের মাধ্যমে এই সার্কেল আকারে পানিগুলো পাতায় গিয়ে পৌঁছায়। তো এটা অন্যান্য ক্লাসে তোমরা কি পাবে। তো এসএসসি লেভেলে তোমাকে এইটুকু জানতে হবে যে তুমি কিভাবে মূলরম থেকে পানি পাতায় পৌঁছায়, এবং সাথে নিষ্ক্রিয় পরিশোষণ কি, যেটার মধ্যে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না, আর সক্রিয় পরিশোষণ হচ্ছে যেটা বিপাকীয় শক্তির প্রয়োজন হচ্ছে। এখানে নিষ্ক্রিয় পরিশোষণের মাধ্যমে কি হচ্ছে এই আয়ন রূপে এই মৌলগুলো বা এই আয়নগুলো কি করতেছে এই পানির সাথে পাতায় গিয়ে পৌঁছাচ্ছে। তো আশা করি তোমরা খুব সহজেই পানি এবং খনিজ লবণ শোষণ সম্পর্কে জানতে পারছো। তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।